গল্পে শুরু হয় সাউথ কোরিয়ার রাজধানী সিওলের অভিশপ্ত রাতের ফাঁকা রাস্তায়। জিউবিন নামের একটি সাধারণ মেয়ে নিজের জন্মদিনের দিন শহরের একটা অনাথ আশ্রম থেকে রাতে বাড়ি ফিরছিল। ঠিক এমনই এক শূন্যতার মাঝে হঠাৎ করেই তার গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। চারিদিকে কেউ নেই, শুধু কনকনে ঠান্ডা আর নীরবতা। ভয় আর অস্বস্তি থেকে সে তার হবু স্বামী কিমকে ফোন করে পুরো ঘটনা জানায়। কিম পেশায় NIS এর একজন দুর্ধর্ষ আন্ডার কভার এজেন্ট। কাজের প্রবল চাপে সে জুকে সেইভাবে সময় দিয়ে উঠতে পারে না। এমনকি জিউবিনের আজকের জন্মদিনটাও সেই ব্যস্ততার কারণে বাদ যায়নি। কিম ফোনের ওপার থেকে জানতে পারে যে জিউইন টো ট্রাককে খবর দিয়েছে গাড়ি রিপেয়ার করে নিয়ে যাওয়ার জন্য। অন্ধকারের বিপদ আঁচ করতে পেরে কিম তাকে কড়াভাবে নির্দেশ দেয় যতক্ষণ না টো ট্রাক আসছে সে যেন কোনোভাবেই গাড়ি থেকে না নামে বা অচেনা কারোর থেকে সাহায্য না নেয়। কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। ঠিক সেই সময় নির্জন রাস্তা দিয়ে খুব ধীর গতিতে বেরিয়ে যায় একটা হলুদ রঙের স্কুল ভ্যান। সেই ভ্যানের চালক জাং কিয়ং। দূর থেকে জুয়েশ্রী খারাপ হয়ে যাওয়া গাড়িটা দেখতে পেয়ে আপাত দৃষ্টিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে আসে। কিমের সতর্কবার্তা অনুযায়ী জিউইন কিংকে সাহায্যের জন্য বারণ করে দেয় ঠিকই, কিন্তু লোকটা নাছোড়বান্দা হয়ে ঠায় দাঁড়িয়ে থাকার পর নিজেই টায়ার চেক করতে যায়। ফোনের ওইবার থেকে কিম এই অজানা উপস্থিতির কথা শুনে জুকে সতর্ক থাকতে বলে এবং কাজের চাপে কলটা কেটে দেয়। কিয়ং টায়ার দেখে এসে জানায় যে গাড়ির টায়ার একদম বসে গেছে। তখন জিউইন নিজের নার্ভাসনেস লুকিয়ে বলে সে টো ট্রাককে খবর দিয়েছে এবং তারা অন দ্য ওয়ে। লোকটার দৃষ্টিতে লুকিয়েছিল আদিম হিংস্রতা। সে জুকে কিছুক্ষণ ধরে স্থিরভাবে দেখার পর নিজের ভ্যানে ফিরে যায়, কিন্তু জিউইনের অস্বস্তি কমে না। এরপরেও লোকটা গাড়ি সাইড না করে একই জায়গায় দাঁড়িয়ে থাকায় জুয়ের সন্দেহ ক্রমশ বাড়তে থাকে। সে ভয়ে লাইট অন করতে কিয়ং তার গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এক লহমায় জিউবিনকে নৃশংসভাবে আহত করে সে নিজের ডেরা নিজের বাড়িতে তুলে নিয়ে যায়। সেইখানে এক বদ্ধ স্যাঁতস্যাঁতে ঘরে কিয়ং তাকে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে পশুর মতো বেঁধে রাখে। জ্ঞান ফেরার পর জিউবিন যখন চোখ মেলে, চারপাশের জমাট বাঁধা অন্ধকার আর মৃত্যু ভয় তাকে বুঝিয়ে দেয় যে এটাই হতে চলেছে তার জীবনের শেষ রাত। বাঁচার শেষ খড়কুটো হিসেবে সে কিয়ংয়ের কাছে আকুলভাবে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু একটা শয়তানের কাছে অনুভূতির কোনো দাম নেই। কিয়ং তার কথায় বিন্দু মাত্র পাত্তা দেয় না। চরম ঠান্ডা মাথায় কোনো রকম বিচার ছাড়া সে জিউবিনকে টুকরো টুকরো করে কেটে ফেলে। তারপর সেই টুকরোগুলো প্লাস্টিকের ব্যাগে ভরে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ব্রিজের নিচে এক জলাশয় ফেলে দিয়ে আসে। পরের দিন সকালে কয়েকটা বাচ্চা সেখানে খেলতে এলে হঠাৎ প্লাস্টিকের মধ্যে একটা কান দেখতে পায়। সেই সূত্র ধরে পুলিশ ঘটনাস্থলে এসে জুয়ের দেহে কিছু ছিন্ন বিচ্ছিন্ন অংশ উদ্ধার করে এবং শুরু হয় তদন্ত। এই তদন্তের নেতৃত্ব দেয় স্কোয়াড চিফ, যিনি স্বয়ং জুয়ের বাবা জাং, এবং তার সাথে যুক্ত হয় আরেকটা চিফ ও জুয়ের বাবা, যিনি বিগত 30 বছর ধরে নিজেও ডিটেকটিভ ছিলেন। আজ নিজের মেয়েকে বাঁচাতে না পারার যন্ত্রণায় প্রচণ্ডভাবে ভেঙে পড়েন। ততক্ষণে খবর পেয়ে কিম ঘটনাস্থলে এসে পৌঁছয়, কিন্তু তার মধ্যে কোনো বাহ্যিক প্রকাশ নেই। সে এখন আক্ষরিক অর্থেই নিথর, যেন ভিতর থেকে সব অনুভূতি মরে গেছে। জুয়ের বাবা তার কাছে এসে মেয়েকে বাঁচাতে না পারার জন্য যখন ক্ষমা চায়, কিমের সব বোধবুদ্ধি যেন এক ঝটকায় শূন্য হয়ে আসে। মনের গহীন কষ্ট আর চোখের জল সে ভিতরেই চেপে রাখে। মৃত্যুপুরীতে দাঁড়িয়ে এসে জুয়ের কাছে ক্ষমা চেয়ে কিম এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে। সে আসল কালপ্রিটকে তিলে তিলে মারবে। তাকে সে এমন নরক যন্ত্রণা দেবে যে শয়তানটা নিজের প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু তার সেই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না। এই প্রতিজ্ঞার সাথে কিমের ভিতরের মানুষটার মৃত্যু হয়। সে অফিস থেকে 2 সপ্তাহে ছুটি নিয়ে দেখা করে তার এক কলিগের সাথে। সেই কলিগ কিমকে একটা বিশেষ অত্যাধুনিক ক্যাপসুল দেয়, যার মধ্যে লাগানো আছে GPS সিস্টেম ও মাইক্রোফোন। এই ক্যাপসুলের মাধ্যমে সে যে কোনো কারোর লোকেশন নিখুঁতভাবে ট্র্যাক করা থেকে শুরু করে তার প্রতিটা ভয়েস শুনতে পারবে। এই নীরব অস্ত্র নিয়ে কিম চলে যায় জাংয়ের সাথে দেখা করতে। কিম জানতে পারে যে পুলিশ এরই মধ্যে এমন 4 জনকে সন্দেহ করেছে যারা এর আগেও এমন ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত ছিল, আর এই 4 জনের মধ্যে একজন ছিল সেই কিয়ং, যে এর আগেও এইরকম নারকীয় কাজ করেছে এবং সে হচ্ছে একজন বিকৃত মস্তিষ্কের অপরাধী। তবে কিম যেহেতু তখনও নিশ্চিতভাবে জানে না যে জুয়ের সাথে কে ঠিক এই কাজটা করেছে, তাই সে ওই 4 জনের ডিটেলস জানার পর জাংকে না জানিয়েই একাকী অন্ধকারের পথে নেমে গোপনে তদন্ত চালাতে শুরু করে। এই তদন্ত কোনো আইনি পথে ছিল না। সে তাদের মধ্যে 2 জনকে খুঁজে বের করে ভয়ঙ্কর অমানবিক শাস্তি দিয়ে জেরা করে।
কিন্তু তারা যখন জুয়ের ব্যাপারে কিচ্ছু বলতে পারে না, কিম বুঝতে পারে এরা দুজন জুকে মারেনি। তবে এরা যেহেতু এই ধরনের অপরাধ আগেও করেছে, তাই তাদের মধ্যে একজন কিমের এই পাশবিক ক্রোধের হাত থেকে বাঁচতে ভয় নিজেকে পুলিশের হাতে সমর্পণ করে। এদিকে রেকর্ড থেকে কিয়ংয়ের ঠিকানা জোগাড় করে তার বাড়ি গেলে সেখানে কিয়ংকে খুঁজে পায় না বটে, কিন্তু তার মায়ের থেকে কিয়ংয়ের ব্যাপারে জানতে পারে। তার মা এক অদ্ভুত নির্লিপ্ততার সাথে জানায় যে তাদের সাথে কিয়ংয়ের আর কোনো সম্পর্ক নেই। সে অনেকদিন আগেই তাদের এবং নিজের ছেলেকে সম্পূর্ণ একা রেখে নিরুদ্দেশ হয়ে গেছে। এমনকি তার ছেলেও নিজের বাবাকে প্রচণ্ড ঘৃণা করে। কিম সেখান থেকে বেরোনোর সময় ছেলেটার চোখে মুখে একটা লুকোনো আতঙ্কের ছাপ দেখে সন্দেহবোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করলে অবশেষে পেয়ে যায় কিয়ংয়ের বর্তমান ঠিকানা। এক মুহূর্ত সময় নষ্ট না করে কিম ঠিকানায় পৌঁছয়। বাড়ির ভিতরে পা রাখতেই এক দম বন্ধ করা পচা গন্ধ আর অন্ধকারের অনুভূতি তাকে গ্রাস করে। সেইখানে খুঁজে পায় অসংখ্য মেয়ের অন্তর্বাস থেকে শুরু করে তাদের ব্যবহৃত ব্যাগ ও রক্তমাখা পোশাক। কিম গোটা ঘর তন্ন তন্ন করে সার্চ করার সময় একটা সিক্রেট রুমে পৌঁছয়, যেখানে কিয়ং তার যাবতীয় নারকীয় ঘটনাগুলো অবলীলায় করত। সেই ঘরের পরিবেশ ছিল মৃত্যুর চেয়েও শীতল। সেইখানে একটা নোংরা ড্রেনের ভিতর থেকে কিম যখন জুয়ের ওয়েডিং রিংটা খুঁজে পায়, তখন কিমের আর বুঝতে বাকি থাকে না যে কিয়ংই হচ্ছে সেই আসল ডেভিল যাকে এসে খুঁজছে। রাতের নিকষ কালো অন্ধকার কখনো শয়তানের খিদে মেটাতে পারে না, কেননা গত রাতে সে বিভৎস রক্ত স্নানের পরেও কিয়ংয়ের পৈশাচিক তৃষ্ণা মেটেনি। কিয়ং নির্লিপ্তভাবে বেরিয়ে পড়ে নতুন এক শিকারের খোঁজে। রাস্তা দিয়ে ফেরার পথে আজও সে এক অসহায় মেয়েকে লিফটের প্রস্তাব দেয়। মেয়েটি ঘূর্ণাক্ষরেও টের পায় না যে সে কোনো গাড়িতে নয়, বরং এক জ্যান্ত কফিনে পা রাখছে। কিয়ং তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার মিথ্যে আশ্বাস দিয়ে সোজা নিয়ে আসে নিজের সেই মৃত্যুপুরীতে। স্যাঁতস্যাঁতে রক্তমাখা বদ্ধ ঘরে মেয়েটিকে পশুর মতো বেঁধে রেখে কিয়ং যখন তার উপর নতুন করে নারকীয় অত্যাচার শুরু করতে যাবে, ঠিক তখনই চারপাশের জমাট বাঁধা নিস্তব্ধতা ভেঙে যায়। কেউ একজন পিছন থেকে খুব শান্ত অথচ হাড় হিম করা গলায় তার নাম ধরে ডাকে। প্রথমটায় কিয়ংয়ের মনে হয় এইটা হয়তো তার নিজেরই কোনো মনের ভুল, কিন্তু পরক্ষণেই সে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই দেখে সেইখানে অন্ধকারের বুক চিরে দাঁড়িয়ে রয়েছে কিম। তার চোখে কোনো মায়া নেই, মুখে কোনো কথা নেই। সে যেন সাক্ষাৎ মৃত্যুর এক জীবন্ত প্রতিমূর্তি। কিয়ংয়ের ঠোঁটে ফুটে ওঠে এক বিকৃত তাচ্ছিল্যের হাসি। সে কিমকে কটাক্ষ করে বলে উঠল, তুমি একা নাকি? ভাবতেও অবাক লাগে যে কোরিয়ান পুলিশ এত দ্রুত আমায় খুঁজে পেয়ে গেল। কিন্তু কিয়ং জানতো না তার সামনে কোনো পুলিশ নয়, দাঁড়িয়ে রয়েছে সবকিছু হারানো এক নিঃস্ব দানব। কিয়ং তার দিকে আক্রমণ করতে গেলে মুহূর্তের মধ্যে কিম ভয়ঙ্কর আক্রোশে কিয়ংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। তার প্রতিটা আঘাতে লুকিয়েছিল জিউবিনের মৃত্যু যন্ত্রণা। সে অমানসিক মারের চোটে কিয়ংয়ের শরীর রক্তে ভেসে যায় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিম চাইলে সেই মুহূর্তে কিয়ংয়ের গলা টিপে তাকে শেষ করে দিতে পারত, কিন্তু এত সহজ মৃত্যু কিয়ংয়ের মতো শয়তানের জন্য কোনো শাস্তিই নয়। কিম চায় তাকে মৃত্যুর চেয়েও গভীর এক অন্ধকারের স্বাদ দিতে, দেখাতে চায় আসল ডেভিল সামনে এলে ঠিক কি হতে পারে। একটা দীর্ঘ সময়ের পর যখন কিয়ংয়ের জ্ঞান ফেরে, সে দেখে তার শরীরের অবস্থা আশঙ্কাজনক, কিন্তু তার পাশেই রাখা একটা এনভেলপ, যার ভিতরে কিম তার চিকিৎসার জন্য কিছু টাকা রেখে আছে। কিংয়ের বিকৃত মস্তিষ্ক কিছুতে সমীকরণ মেলাতে পারে না। এই লোকটা তাকে এতটা কেন মারলো, আর মারার পর উল্টে আবার চিকিৎসার জন্য টাকাও কেন দিয়ে গেল? তার মনে হতে থাকে কিম হয়তো তার মতোই কোনো বদ্ধ উন্মাদ। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কিয়ং কোনো ক্রমে নিজেকে সামলে একটা ট্যাক্সি ধরে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ওই ট্যাক্সির ভিতরে আগে থেকে বসেছিল দুজন লোক, যারা কিংয়ের মতোই রাতের অন্ধকারে অপরাধ করে বেড়ায়। তারা একজনকে শেষ করে গাড়ির ডিকির মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু তারা জানতো না আজ তাদের গাড়িতে স্বয়ং ডেভিল এসে বসেছে। মাঝ রাস্তায় কিয়ং অত্যন্ত ঠান্ডা মাথায় সেই দুজনকে শেষ করে দেয়। রক্তের নেশায় মত্ত কিয়ং অন্য একটা ট্যাক্সি ধরে ক্লিনিকে গিয়ে পৌঁছয় নিজের ক্ষতবিক্ষত শরীরে চিকিৎসা করাতে। সেইখানে তার নজর পড়ে এক 22 বছর বয়সী তরুণী নার্সের দিকে, আর কিয়ংয়ের পৈশাচিক মন স্থির করে ফেলে যে এই মেয়েটি হবে তার আজকের রাতের পরবর্তী শিকার। ডিউটি শেষ করে ক্লান্ত নার্স যখন পাশের রুমে যায়, সে আঁতকে ওঠে, দেখে কিয়ং সেখানে তার জন্য অপেক্ষা করছে। কিয়ং ভিতর থেকে রুমের দরজা লক করে দিয়ে এক বিকৃত উল্লাসে বলে ওঠে, গতকাল রাতে আমি একটা মেয়ের সাথে খুব মজা করছিলাম, কিন্তু আমার সেই প্ল্যানটা বিগড়ে গেছে। আজ সেই অধরা পৈশাচিক মজা সেই নার্সের শরীর ছিঁড়ে মেটাতে চায়। এই কথা বলে কিয়ং যখন হিংস্র জন্তুর মতো মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে পাশবিক অত্যাচার চালাতে শুরু করে,
ঠিক সেই মুহূর্তে আবার সে নিস্তব্ধতা ভেঙে যায়। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে কিম। গত রাতের মতোই কিম কোনো কথা না বলে কিয়ংকে প্রচণ্ড মারধর করে মাটিতে ফেলে দেয়, কিন্তু এইবারও সে তাকে প্রাণে মারে না। কিম এক অদ্ভুত শীতলতায় কিয়ংয়ের পায়ের শিরা ধারালো ব্লেড দিয়ে কেটে দেয়, যাতে সে আর কোনোদিনও স্বাভাবিকভাবে হাঁটতে বা পালাতে না পারে। আধমরা যন্ত্রণায় ছটফট করতে থাকা কিয়ংকে মেঝেতে ফেলে রেখে কিম সে ভীত সন্ত্রস্ত নার্সটিকে বলে কিয়ংয়ের পায়ে ব্যান্ডেজ করে দিতে। তবে যাওয়ার আগে কিম নিচু হয়ে কিয়ংয়ের কানের কাছে ফিস ফিস করে বলে যায়, এটা সবেমাত্র শুরু, এখন অনেকটা সময় বাকি। একটা সময় আসবে যখন তোর মনে হবে মৃত্যুই একমাত্র শান্তির জায়গা, কিন্তু সেই মৃত্যু তোর কপালে জুটবে না। এরপর কিয়ংয়ের জ্ঞান ফেরে মাঝ রাস্তায় একটা গাড়ির ভিতরে। কিয়ংয়ের মনের ভিতরে এবার ভয় জন্ম নিতে শুরু করেছে। সে কিছুতেই বুঝতে পারে না প্রতিবার এই ছায়া মূর্তিটাকে কিভাবে খুঁজে নিচ্ছে। তার মনে সন্দেহ জাগে নিশ্চয়ই তার শরীরে বা পোশাকে কোনো ট্রান্সমিটার লুকোনো আছে। মরিয়া হয়ে সে নিজের জুতো, জামা, গাড়ি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু আশ্চর্যের বিষয় সে কোথাও কিচ্ছু খুঁজে পায় না। এক অজানা অদৃশ্য আতঙ্কে কিয়ংয়ের মানসিক স্থিতি টলতে শুরু করে। সে ভয় নিজের গাড়ি চেঞ্জ করে রাস্তায় লিফট চাওয়ার জন্য দাঁড়ালে একটা আর্মির গাড়ি দেখতে পায়, কিন্তু ভিতরে আর্মির লোক থাকায় লিফট চাওয়াটা নিজের জন্য বিপদের হতে পারে ভেবে সে চুপ করে অন্ধকারে মিশে যায়। কিমের হাত থেকে লুকোনোর জন্য কিয়ং এইবার একটা ট্যাক্সি করে পৌঁছয় তারই আরেক সাইকো বন্ধু তেজুর বাড়িতে। এই তেজু শয়তানের অন্য এক স্তরে বাস করে। সে প্রতিদিন ডিনারে মানুষের মাংস খায়। অন্যদিকে এই অনন্ত অন্ধকারের খেলায় জুবিনের বাবা জাং এবং বোন ইউন কিমের এই রূপ দেখে শিউরে ওঠে। তারা কিমকে ফোন করে বলে সে যা করছে তাতে জু ফিরবে না। তারা অনুরোধ করে কিম যেন কিয়ংকে পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু কিমের ভিতরের মানুষটা তখন মরে গেছে। সে পরিষ্কার জানিয়ে দেয় সে কিয়ংকে কোনোদিনও পুলিশের হাতে তুলে দেবে না। জিউবিন মৃত্যুর আগে প্রতিটা মুহূর্তে যে ভয় কষ্ট অনুভব করেছিল, কিম সেই একই নরক যন্ত্রণা কিয়ংকে তিলে তিলে উপলব্ধি করাবে। এদিকে তেজুর বাড়িতে বসে কিয়ং তেজু এবং তার সাইকো প্রেমিকাকে গত কয়েকদিনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানায়। সব শুনে তেজু ঠান্ডা মাথায় বলে যে এই লোকটা শিকারে নেমেছে। কিয়ং নিশ্চয়ই ওর খুব কাছের কোনো মানুষকে নৃশংসভাবে শেষ করেছিল, আর আজ সে সব কিছুর বদলা নিচ্ছে। কথাটা শোনার পর কিয়ং বিছানায় শুয়ে ভাবতে থাকে যে কে হতে পারে এই লোকটা। হঠাৎ মনে পড়ে সেই আংটিটার কথা। কিম যে আংটিটা পড়েছিল ঠিক সেই একই আংটি সে তার সব শিকারের মধ্যে একমাত্র জিউইনের হাতেই দেখেছিল। কিয়ংয়ের বুঝতে বাকি থাকে না যে তার পিছনে স্বয়ং জিউইনের প্রেমিক মৃত্যুর দূত হিসেবে ঘুরছে। ওদিকে তেজু তার বাড়িতে আগে থেকেই একটা মেয়েকে কিডন্যাপ করে রেখেছিল। আজ রাতে তাকে শেষ করার জন্য রান্নাঘরে আনতেই দরজায় আবার সেই চেনা কড়া নাড়ার শব্দ। স্বয়ং কিম সেখানে উপস্থিত হয়েছে। কিছু বুঝে ওঠার আগে কিম তেজুর উপর চরম আক্রোশে ঝাঁপিয়ে পড়ে এবং সরাসরি তার হাতে ধারালো ছুরি বসিয়ে দেয়। বন্ধুর আত্মনাদ শুনে কিয়ং এবং তেজুর প্রেমিকা ছুটে এলে কিম তাদের কাউকেই রেয়াত করে না। সে তাদের তিনজনকে প্রচণ্ড মারধর করে আধমরা অবস্থায় মেঝেতে ফেলে রাখে। রক্তে ভেসে যায় গোটা ঘর। তবু এইবারও সে কাউকে প্রাণে মারে না। সে চায় এরা বেঁচে থেকে এই যন্ত্রণার ভার বহন করুক। পরের দিন সকালে তেজুর ওই কসাইখানায় পুলিশ এসে সবাইকে গ্রেফতার করে হসপিটালে পাঠায়। গতকাল রাতের ধস্তাধস্তিতে কিমও কিছুটা চোট পেয়েছিল, তাই সেও একই হসপিটালে ট্রিটমেন্ট করানোর জন্য ভর্তি হয়। নিস্তব্ধ হসপিটালের কেবিনে কিমের সাথে দেখা করতে আসে তার সেই কলিগ, যে তাকে জিপিএস ট্রান্সমিটারটা দিয়ে সাহায্য করেছিল। কথার ভাগে সে কিমকে জিজ্ঞেস করে বসে যে ট্রান্সমিটারটা ঠিক করে কাজ করছে কিনা। এইটা শোনা মাত্রই কিম তাকে ইশারায় চুপ করতে বলে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এবং এরই সাথে রিভিল হয় একটা বিশাল টুইস্ট। আসলে প্রথমবার কিম যখন কিয়ংকে মেরে অজ্ঞান করেছিল, তখন সে ওই ক্যাপসুল ট্রান্সমিটারটা কিয়ংকে খাইয়ে দিয়েছিল। সেইটা কিয়ংয়ের পেটের ভিতর তার শরীরের একটা অংশ হয়ে যাওয়ায় কিম খুব সহজেই নিজের ফোনের মাধ্যমে তার লোকেশন এবং ভয়েস ট্র্যাক করতে পারছিল। কিম তার কলিগ গিয়ে তখন চুপ করতে বলে, কারণ তার ঠিক বেডের পাশেই কিয়ং অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু ভাগ্যের চাকা এখানে একটু অন্যভাবে ঘুরল। কিয়ং এইবার তাদের দুজনকেই বোকা বানিয়ে দেয়। সে অজ্ঞান ছিল না, সে সজ্ঞানে চোখ বন্ধ করে পড়ে থেকে সবটাই শুনে ফেলেছে। হসপিটালে সে দম বন্ধ করা পরিবেশ থেকে কয়েক ঘন্টা পর কিম তার কলিগের সাহায্য নিয়ে পুলিশের নজর সম্পূর্ণ এড়িয়ে কিয়ংকে এক অন্ধকার পরিত্যক্ত টানেলের নিচে একাকী ছেড়ে দিয়ে আসে। কিন্তু অন্ধকারের এই খেলায় এবার ডেভিল নিজেই সজাগ হয়ে উঠেছে। এখন তার প্রধান কাজ একটাই, যে কোনো মূল্যে নিজের শরীর থেকে ওই অভিশপ্ত ট্রান্সমিটারটাকে বের করে ফেলা। তবে শরীর থেকে সেই যন্ত্র বের করার আগে কিয়ং
এক বিকৃত পৈশাচিক উল্লাসে ট্রান্সমিটারের সাহায্যে কিমকে উদ্দেশ্য করে কথা বলতে শুরু করে। সে চরম তাচ্ছিল্যের সুরে জানায় যে সে খুব ভালো করে বুঝতে পেরেছে কিম আসলে জিউবিনের পার্টনার, এবং সে জিউবিনের বাড়ির অ্যাড্রেস থেকে শুরু করে তার পরিবারের বাকি সদস্যদের ব্যাপারেও সবকিছু জানে। সে এখন তাদের কাউকে জীবিত ছাড়বে না। সে কিমকে স্মরণ করিয়ে দেয় যে সুযোগ পেয়েও কিমের উচিত ছিল কিয়ংকে একবারেই মেরে ফেলা, কারণ আজ সে বেঁচে আছে বলেই কিমকে সব থেকে কঠিনভাবে অনুভব করাবে যে আসল কষ্ট কাকে বলে। সে তাদের ঠিক সেই রকমভাবেই কষ্ট দেবে যেমনটা মৃত্যুর আগে জিউবিন পেয়েছিল, এবং কিয়ং এর সাথে এমন কিছু একটা বলে যা কিমের পুরো পৃথিবীকে এক লহমায় স্তব্ধ করে দেয়। কিয়ং হাসতে হাসতে বলে যে জিউবিন তার কাছে বাঁচার জন্য অনেক অনুরোধ করেছিল। সে বারবার বলেছিল তাকে না মারতে, কারণ সে প্রেগনেন্ট ছিল। এই চরম সত্যিটা কিম এতদিন ঘূর্ণাক্ষরেও জানতো না। সন্তানের কথা শুনে কিম আক্ষরিক অর্থে পাথর হয়ে যায়। তার শীত দ্বারা বেয়ে নেমে আসা এক হিম শীতল স্রোত। মনের ভিতরে জমে থাকা একরাশ রাগ আর শোক চেপে ধরে যত দ্রুত সম্ভব কিয়ংয়ের লোকেশনে পৌঁছানোর সে চেষ্টা করল। কিন্তু কিয়ং ততক্ষণে একটা মেডিকেল শপ থেকে লুজ মোশনের ওষুধ খেয়ে ট্রান্সমিটারটা নিজের শরীর থেকে বের করে ফেলেছে, এবং এক নির্দোষ ট্রাক ড্রাইভারকে জোর করে সেটা খাইয়ে দিয়েছে কিমকে বিভ্রান্ত করার জন্য। লাস্ট লোকেশন অনুযায়ী কিম যখন সেখানে পৌঁছয়, সে দেখে মেডিকেল শপের লোকটা সমেত অর্ধমৃত ট্রাক ড্রাইভারটা মেঝেতে পড়ে আসে, কিন্তু কিয়ং ততক্ষণে উধাও। কিম ততক্ষণে পাগলের মতো হয়ে সে আবার হসপিটালে ফিরে যায় এবং তেজু ও তার প্রেমিকার সাথে দেখা করে কিয়ং কোথায় আছে তা জানতে চায়। কিমের ভয়ঙ্কর রূপ দেখে তেজু কিয়ংয়ের পুরো সাইকো প্ল্যানটা কিমের সামনে ফাঁস করে দেয়। কিয়ং এখন জিউবিনের বাবা ও তার বোনকে শেষ করবে, এবং তারপর শান্ত মাথায় এসে নিজেকে পুলিশের হাতে তুলে দেবে। তেজু আরও জানায় যে কিয়ং ঠিক কতটা নৃশংসভাবে জিউবিনকে টুকরো টুকরো করে শেষ করেছিল, ঠিক তেমনভাবে সে তার পরিবারের বাকিদেরকেও শেষ করবে। এই কথা শোনা মাত্রই কিমের রাগের বাঁধ ভেঙে যায়। সে হিংস্র পশুর মতো তেজুর চোয়াল ছিঁড়ে ফেলে। কিম এক মুহূর্ত দেরি না করে জাং ও ইউনকে বাঁচানোর জন্য জিউবিনের বাড়ির দিকে রওনা দেয়। মাঝ রাস্তায় সিনিয়র অফিসার থেকে ইনফর্ম করে যে কিয়ং তাদের কল করে জানিয়েছে সে পুলিশের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে চায়, কিন্তু এর আগে তার কিছু অসমাপ্ত কাজ বাকি রয়ে গেছে। অফিসার যখন কিয়ংকে ট্রেস করা লাস্ট লোকেশনটা কিমকে জানায়, তখন কিমের রক্ত হিম হয়ে আসে, কারণ সেই লোকেশনটা ছিল খোদ জিউবিনের বাড়ি। কিম বুঝতে পারে সময় শেষ হয়ে এসছে, তাই সে সিনিয়র অফিসারকে যত তাড়াতাড়ি সম্ভব জাংয়ের বাড়িতে পৌঁছতে বলে। এরই মাঝে কিম পাগলের মতো জাংকে কল করে সতর্ক করার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। তার আগেই কিয়ং একজন ডেলিভারি বয় ছদ্মবেশে সেই বাড়িতে ঢুকে পড়ে এবং জাংকে নির্মমভাবে আহত করে চোখের সামনে ইবিনকে বিভৎসভাবে শেষ করে সেখান থেকে পালিয়ে যায়। কিম যখন ঘটনাস্থলে এসে পৌঁছয়, তখন চারিদিকে শুধু রক্ত আর মৃত্যু। এই দৃশ্য দেখে কিম আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। সে নিজের ভুল বুঝতে পারে, হয়তো নিজের প্রতিশোধের নেশায় না মেতে শুরুতেই শয়তানটাকে শেষ করে ফেললে তাকে আজ এই দিনটা দেখতে হতো না। ইতিমধ্যেই কিয়ং পুলিশকে নিজের লোকেশন দিয়ে সেখান থেকে পৌঁছে যায় আত্মসমর্পণ করতে। সে কিমকেও কল করে এক পৈশাচিক তৃপ্তির সাথে বলে যে এই প্রতিশোধের খেলায় সে জিতে গেছে। এখন কিম সারা জীবন শুধু প্রতিশোধ না নিতে পারার আক্ষেপ ও কষ্টের আগুনে তিলে তিলে শেষ হয়ে যাবে। এর কিছুক্ষণের মধ্যে কিয়ং তার বলা লোকেশনে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করার জন্য এগিয়ে যায়, কিন্তু নিয়তির বিচার এখনো বাকি ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করার ঠিক এক মুহূর্ত আগে কিম একটা গাড়ি নিয়ে ঝড়ের বেগে এসে তাকে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। কিম এবার কিয়ংকে নিয়ে আসে সেই জায়গায় যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছিল, কিয়ংয়ের সেই পরিত্যক্ত বাড়ি, যেখানে সে অগণিত ভিকটিমদের উপর পাশবিক অত্যাচার করে এসছে। এই স্যাঁতস্যাঁতে মৃত্যুপুরীতে কিম তাকে ভয়ঙ্করভাবে নির্যাতন করতে থাকে। যন্ত্রণায় টিকতে না পেরে কিয়ং এইবার কিমের কাছে অনুরোধ করে সে যেন তাকে পুরোপুরি শেষ করে দেয়, কিন্তু কিম স্থির, তার চোখে অদ্ভুত এক শূন্যতা। সে বলে, আমি চাইলে অনেক আগেই তোকে শেষ করতে পারতাম, কিন্তু করিনি, কারণ তোকে আমি ঠিক তখনই মারবো যখন তুই তোর জীবনের সব থেকে বেশি ভয়ের পরিস্থিতির মধ্যে থাকবি, আর তোর চোখের সে মৃত্যু ভয় আমি নিজের চোখে দেখতে চাই। কিন্তু এত কিছুর পরেও কিংয়ের অহংকার ভাঙে না। সে বিকৃতভাবে হেসে বলে তার মধ্যে ভয় দুঃখ বলে কিচ্ছু নেই। কিম যেন নিজের সর্বোচ্চ চেষ্টা করে দেখায়। কিম আর কোনো কথা বলল না। সে সম্পূর্ণ নীরবতায় কিয়ংকে একটা অস্থায়ী গিলোটিনের নিচে বেঁধে ফেলে। কিয়ংয়ের হাত পা বাঁধা অবস্থায় তার দাঁতে একটা দড়ি আটকে দেয় এবং সেই দড়ির অন্য প্রান্তটা সোজা সামনে দরজার সাথে এমনভাবে বেঁধে দেয়
যাতে সেই দড়িতে একটু টান পড়লে বা কেউ দরজা খুললে উপর থেকে একটা ভারী ধারালো ব্লেড সজোরে এসে পড়ে তার শরীর দুখণ্ড করে দেবে। মৃত্যু এইবার যে নিশ্চিত তা কিয়ংয়ের চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যায়। ভয় তাকে গ্রাস করেছে। সে কিমের কাছে প্রাণ ভিক্ষা চায় আরো একটা সুযোগ, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তখনই কিম তাকে জানায় কিয়ং তার যে পরিবারকে অবহেলায় ত্যাগ করেছিল তারা আজ তার সাথে দেখা করতে আসছে এবং তারা কিয়ংয়ের শেষ মুহূর্তের বীভৎস পরিণতির সাক্ষী হতে চলেছে। নিজের বাবা মা ছেলের সামনে এমন মর্মান্তিক মৃত্যুর কথা ভেবে কিয়ং এবারে সত্যি আতঙ্কিত হয়ে পড়ে। তার চোখে প্রথমবারের মতো ফুটে ওঠে ভয়ের ছায়া। কিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। এই নিস্তব্ধতার মাঝে কিয়ংকে তার অন্তিম নিয়তির হাতে ছেড়ে দিয়ে এসে বেরিয়ে যায়। কিয়ংয়ের পরিবার এসে সেই ঘরের দরজা খোলার চেষ্টা করতে থাকে। ভিতরে কিয়ং গিলোটিনের নিচে শুয়ে দাঁতে দড়ি চেপে অস্পষ্ট গোঙানির আওয়াজে তাদের বারবার বলতে থাকে দরজা না খুলতে, কিন্তু সেই আর্তনাদ তাদের কানে পৌঁছয় না। দরজার উপর চাপ যত বাড়ছে কিয়ংয়ের দাঁতে চেপে থাকা দড়ির বাঁধন ধীরে ধীরে ততটাই ঢিলে হচ্ছে। একটা সময় পর সন্তানের বাবা ডাকে কিয়ংয়ের ভিতরের প্রতিরোধ ভেঙে পড়ে। দরজা সম্পূর্ণ খুলে ফেলতে দড়ি ছিটকে যায় আর ধারালো ব্লেডটা প্রবল বেগে উপর থেকে নেমে এসে কিয়ংয়ের শরীরকে দুখণ্ড করে দেওয়ার সাথে মুন্ডুটা ছিটকে গিয়ে পড়ে তার মায়ের সামনে। কিয়ংয়ের মৃত্যুর ঠিক আগে তার সেই চরম ভয়, কান্না আর নিজের পরিবারকে হারানোর মুহূর্তে সমস্ত আর্তনাদ টেবিলে রাখা ট্রান্সমিটারের মাধ্যমে কিম দূর থেকে শুনতে পাচ্ছিল। অবশেষে কিমের বদলা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই প্রতিশোধের আগুনে শুধু যে ওই শয়তানটা ছাই হলো তা নয়, কিম নিজের ভিতরের শেষ মানুষটাকেও চিরতরে পুড়িয়ে ফেলল। তার চোখে জল আর মুখে যে নিস্তব্ধতা আমরা দেখি তা কোনো জয় বা আনন্দ নয়, তা হলো এক গভীর শূন্যতা ও হেরে যাওয়ার এক নিঃশব্দ কান্না। কারণ একটা দানবকে ধ্বংস করতে গিয়ে সে নিজেই আজ একটা ডেভিলে পরিণত হয়েছে। শারীরিক এবং মানসিকভাবে সে আজ পুরোপুরি নিঃস্ব। বদলা হয়তো সে পেয়েছে, কিন্তু তার ভালোবাসার মানুষটি আর কোনোদিনও ফিরে আসবে না। দিনের শেষে আই শ দ্য ডেভিল এই সিনেমাটি আমাদের মনের গহীনে একটাই হাড়হিম করার প্রশ্ন রেখে যায়। প্রতিশোধ কি সত্যি আমাদের শাস্তি দেয়, নাকি আমাদের ভিতরের শেষ আলোটুকুও কেড়ে নিয়ে আমাদের চিরতরে এক অন্তহীন অন্ধকারে ডুবিয়ে দেয়?